কিন্তু সবকিছু বাঁচা মরা তো আল্লাহর হাতে। হ্যাঁ, এখন ধরেন মানে এখন একটা ডাইমেনশন রাজনীতির একভাবে একটা গতিতে আছে। আল্লাহ না করুক কোন সুবিধা অসুবিধা, আল্লাহ কি করেন না করেন, আল্লাহর জমিন আসমান জমিনে কি ফয়সালা আছে সেটা তো আমরা জানি না। কিন্তু যদি কোনো অঘটন যদি ঘটে থাকে তাহলে তো আবার এটা অন্যদিকে টার্ন করবে। তো সবকিছু মিলিয়ে পরিস্থিতিটা যে একেবারে নির্বাচনের উপরে, শুধু যে আমরা এনসিপি আজকে জামাতে গিয়েছে, আমি বারবারই বললাম এটা যে একটা মানে একদম সুকৌশলে এটাকে ট্র্যাক করা, আমি ওই জিনিসটাকে মানতে পারতেছি না। কারণ ভাই এটার সাথে তো আরো দেখলাম যে কি এনসিপি সহ তো আরো 9টা দল আছে। কেউ তো আজকে এই কথাটা বলে না যে এটা কর্নেল অলি সাহেবের সাথে গেছে এনসিপি। কেউ তো আজকে দেখি চরমনাই পীরের সাথে গেছে এনসিপি, এই কথাটা বলে না, শুধু ঘুরেই বলে দেখি জামাতের সাথে গিয়েছে। আরে ভাই জামাতের ভোট নাই, এই যে আমার ভাই বললেন শিবচরে ভোট নাই, তো জামাতকে নিয়ে এত মাথা ব্যথা করার দরকারটা কি? জামাতের কাজ জামাত করুক না, সমস্যা কি? জামাতকে কাউকে কিছু করছে? জামাত আমাদেরকে খামচি দিছে এখন এই মুহূর্তে? তো জামাতের কাজ জামাত করে, জামাতের তো ভোট নাই, জামাত চলে এত কথা বলার দরকার কি? এত টকশো করার দরকার কি? এত এনার্জি করার দরকার কি? এত বক্তব্য দেওয়ার দরকার কি? জামাত তো কোনো ফ্যাক্টরি, এনসিপি কোনো ফ্যাক্টর না। তো এখন সমস্যা কোথায়? আমি বলছি যে যেহেতু এটা নিয়ে নাই, আমরা কেন এই জামাতকে নিয়ে পড়ে আছে, এনসিপি কে নিয়ে পড়ে আছে, আমরা কেন সংস্কার আর বিচার নিয়ে কথা বলি না? সেখানে কেন আমি এখনো জানতে চাই না যে না এই ব্যাপারে আমার রাজনৈতিক দলগুলোর পরবর্তী ভীষণ একেবারে সুস্পষ্ট করা দরকার। জামাতের তো ভোটে নাই, জামাতের নিয়ে এত কথা বলার দরকার কি? এনসিপি তো ভোটে নাই, ওরা তো প্রথমষ্ট, ওরা খারাপ, ওরা লুচ্চা, ওরা দুর্নীতিবাদ, ওরা সবকিছু। সরকারে ছিল তখন সংস্কার এবং বিচারের জন্য কি করছিল, মানে নাহিদ ইসলামে বা এখন তাদের লেভেল পর্যন্ত যারা যতটুকু ছিল, তারা যতটুকু আসছে, তারপর আমরা যদি বলি ছিল যারা নির্বাচন উপলক্ষে চলে এসেছে এখন, তো তারা না না কিছু তারা আমরা এখন যতটুকু সংস্কারের উপরে হানা ভোট আসছে, আমরা কি এটা অস্বীকার করতে পারবো যে সেখানে তাদের কোনো ভূমিকা ছিল না? এখানে রাজি করানোর ব্যাপারে কোনো চাপ তৈরি করে নাই তারা সরকারের উপরে। আজকে হানা ভোটটা কার, মানে সব দলেরই অবদান আছে, কিন্তু সবচেয়ে বড় মুখ্য ভূমিকাটা কারা পালন করেছে? এনসিপির এরা করে নাই? তারা মানে এই অনুষ্ঠানগুলো তারা করে নাই? আজকে যে আমরা একটা ঘোষণাপত্র পেলাম, আমরা যে সাংবিধান সংস্কার যে আদেশ পেলাম, এই আদেশের জন্য সবচেয়ে মানে শক্ত অবস্থানে কারা ছিল? শুনেন, এগুলো আমাদেরকে নির্মোহভাবে আলোচনা করতে হবে। তারা মানে তাদের সামর্থ্য অনুযায়ী, তাদের ছোটখাটো বুদ্ধি অনুযায়ী তারা যতটুকু পারছে ততটুকু করছে। এখন এইটুকু, বাকিটা আমাদের বড় দল, রাজনৈতিক দল বিএনপি, তার উপর অনেক দায়িত্ব। আমরা আমাদের যে ভালোবাসার দল, আমরা পছন্দ করি। এখন আমরা তাদের সমালোচনা করি, যেহেতু আমরা তাদের প্রকাশ্য রাজনীতি করি, ওইভাবে করি না। আমরা তার জিয়াউর রহমান সাহেবের আদর্শ লালন করি, বাংলাদেশ জাতীয়তাবাদে আমরা বিশ্বাস করি। সুতরাং ছোটবেলা থেকে এটাকে পছন্দ করে আসছি। এটা ভালো দিকটাও বলবো, মন্দ দিকটাও বলবো। আমাদের কাজের ডিউটি হইলো এটা। আর আমরা যদি এটা ডিউটি, এটা যদি আমাদের না হইতো, তাহলে তো আমরা মঞ্চে গিয়েই বক্তৃতা দিতাম। আমাদেরকে তো রাখাই হয়েছে যে বা আমরা নিজেরাই তো আমাদের চিন্তাটাকে এইভাবে প্রচার করব যে আমরা ভালোটাকে ভালোভাবে বলবো, খারাপটাকে আমরা আমাদের মতো করে তুলে ধরবো। যদি ওনারা মনে করে আমাদের কথার ভিতরে যুক্তি আছে, আপনারা আমার টকশোর কথার ভিতরে যুক্তি আছে, ওনারা এখান থেকে নিচ্ছেন তো। বিএনপিতে একেবারে যে মানে আমাদের কথাগুলোকে ওন করেন না, বিষয়টা তো তা না। বিশেষ করে তারেক রহমান সাহেব যথেষ্ট রকমের উনি ম্যাচুরিটির পরিচয় দিচ্ছেন। উনি ভিন্ন মতকে নিচ্ছেন। এই যে ওনাকে সমালোচনা করে পোস্ট দেওয়া হচ্ছে, কিন্তু উনি সাথে সাথে ওনার দল থেকে নিন্দা জানাচ্ছেন, মামলা প্রত্যাহার করে নিচ্ছেন। এগুলো তো গুড সাইন। এগুলো গত 18 বছরে আমরা দেখেছি। তা আমরা কেন তারেক রহমান সাহেবের এই জিনিসগুলোকে আমরা বড় করে দেখছি না? উনি যে মানে 300 ফিটে বক্তৃতা দিয়েছেন, উনি কতক্ষণ ওনার বাবার ভূমিকা নিয়ে, মায়ের ভূমিকা নিয়ে বয়ান গাইছেন? উনি যদি সুন্দর করে স্বপ্নের কথা বলেছেন, জাতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মানুষ তো এটাই শুনতে চায়। আপনি আধা ঘন্টার বক্তব্য হাসিনার মতো যদি 20 মিনিট যদি 22 মিনিট যদি শুধু শেখ মুজিবের কথাই বলে, স্বপ্নের কথাই বলে, তাহলে তার নেতা হওয়া যাবে না। তো ওনার এই যে নেতৃত্বশীল বক্তব্যগুলো, আমাদেরকে এগুলো তো অ্যাড্রেস করতে হবে। আমরা শুধু এনসিপি আর জামাতকে নিয়ে পড়ে থাকলে হবে না। আমাদেরকে আরো এই জায়গাগুলোতে, আমি আমার কথা বলছি, আপনাকে বলছি না, সরি, আপনি অন্যভাবে নেবেন। আমি আমার কথা বলছি যে আমরা এই জায়গাগুলোতে আমি নিজে পড়ে থাকতে চাই। আমি বিএনপির এই জায়গাগুলোতে কাজ করতে চাই। আমার যদি কোনো ছোট্টখাট্ট সামান্য একেবারে নগণ্য মানুষ হিসেবে যদি আমার বুদ্ধি থাকে, আমি এইটাকে আমি কাজে লাগাতে চাই। এখানে আমাদের ভোটটা জামাত ধ্বংস হয়ে যাবে, সমস্যা কি? এনসিপি যদি কোনো রকম সমস্যা হয়, এনসিপি যা ইচ্ছে তা হোক, কিন্তু আমরা বিএনপি যেহেতু আগামীতে আমাদের স্বপ্নের একটা জায়গায় বাংলাদেশের দেশকে নিবে, আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে, আমরা ওই স্বপ্নে বিশ্বাসী হয়ে বিএনপিকে আরো শক্তিশালী রূপে, আরো গণতান্ত্রিক উপায়ে, আরো জনগণের গণমুখী হিসাবে দল হিসেবে আমরা দেখার জন্য
আমরা যতটুকু বক্তব্য আছে সেই বক্তব্যগুলো আমরা দিতে চাই। এটা হলো আমাদের মূল বক্তব্য। এখানে আমরা বিএনপির প্রতিপক্ষ হতে চাই না, আমরা বিএনপির প্রতিপক্ষও না। শুধু জাস্ট আমরা বিএনপির কিছু কিছু জিনিসের কিছু মানে নেতাদের অতি কথন বা এই যে নিরাপত্তার নামে জনাব তারেক রহমান সাহেবকে বিচ্ছিন্ন করে ফেলানোর একটা প্রক্রিয়া, বা বিরোধী দলের মুখের উপরে একটা মানে কথা ছুড়ে দেওয়া যে সমতল ভূমি নেয় নির্বাচনে, এই জিনিসগুলো থেকে যেন তারেক রহমান সাহেব ওনার এই আজকের এই স্বদেশ প্রত্যাবর্তনের মুহূর্তে যেন ওনার উপরে এই দায়গুলো না আসে, এই জন্য আমাদের এই কথাগুলোর অবতারণা করা। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর মঞ্জু চৌধুরী আপনার কাছে যেটা জানতে চাই যে নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন হাদির